মায়েরা উদ্বিগ্ন কণ্ঠে ইরফানকে বলে, আপনি যাওয়ার পর এই বাড়িতে দুটো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই, কারণ এই বাড়িরই কেউ তাদেরকে নাকি পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউই জানে না এই ব্যাপারে। কেমন ভুতুড়ে ব্যাপার বলুন তো। ইরফান শান্ত চোখে মায়রার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞাসা করে, এসব কোথায় পেয়েছো? মায়েরা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা। এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়েরার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতর যেতে যেতে ছোট করে বলে, পারবে। তারেক নেওয়াজ কিছুক্ষণ আগে মায়েরাকে ডেকে রেডি হতে বলেছেন, হসপিটালে নিয়ে যাবে এই জন্য। গতকাল বিড়ালের খামচিতে একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়েরা তারেক নেওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বুলালো, ইরফানকে কোথাও দেখলো না। মায়েরা মনে মনে স্বস্তিই পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলায় পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখনো পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে ইনায়ার জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি ইনায়া আপু এখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝেই ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, রেডি হয়েছো আম্মু? মায়রা মাথা নেড়ে বলে, জি বাবা, চলুন। তারেক নেওয়াজ মায়রার হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারেক নেওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল, সব কাজেই ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে? কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজটা কি করা যেত না? মায়ের ভীষণ মন খারাপ হলো। সব সময় তার প্রতিটা প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎই ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেইন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের বেলকনির দিকে তাকায়। এবারেও হতাশ হয় বেলকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি ওপর দিকে উঠালে ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমলো। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুবই ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছে না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখলো। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়েরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমলো ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে কেমন যেন বিশ্রী অনুভূতি হয়। মায়েরার তেমনই হলো। তারেক নেওয়াজ গাড়ির ডোরটা খুলে দিলে মায়েরা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিকে তাকায়। ইরফান এক হাত পকেটে রেখে আরেক হাতে সিগারেট ফুঁকছে। দৃষ্টি মায়রার পানে। মায়রা তাকিয়ে রইল আরো বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়, দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট। মায়রার ইচ্ছে করলো সেই ইঞ্জেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে? এইটুকুন মানতেই পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনো ইরফানকে সেইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়রার অভিমানের পাল্লা ভারী হয়। ইনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে ছিল। বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল। আজ সারাদিন মাথাটা ভার লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন চলে গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতেই পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপরে রেগে আছে? সে তো কিছুই মনে করতে পারছে না। শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল।
তারপর যে কি হয়েছে আর মনে নেই। ভাবনার মাঝেই ফাইজের গলার আওয়াজ পায়, লিটিল কুইন। ইনায়া পিছু ফিরে তাকায়। ফাইজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফাইজ এগিয়ে আসে। ইনায়া একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচলটা টানা। ফাইজ ইনায়াকে দেখে মৃদু হাসলো। দুই হাতের আজলায় ইনায়ার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, কেমন আছো লিটিল কুইন? ইনায়া অবাক হয়ে তাকায়, একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন বা রাগ করেছেন? ফাইজ ইনায়ার গাল থেকে হাতটা সরিয়ে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি লিটিল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পানসে লাগে। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? ইনায়া অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আপনার বন্ধুর সাথে? ফাইজ চট করে উঠে দাঁড়ালো। ইনায়ার মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। পেছনের হাত দিয়ে ইনায়ার চুলগুলো খুলে দেয়। নীরব চোখে ইনায়ের দিকে চেয়ে থাকে। ইনায়া লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে বলে, কিছু বলবো না, কিছুই করব না। আপাতত সব তুলে রাখছি লিটিল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো। বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়? ফাইজের প্রথম কথা শুনে ইনায়ার লজ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর? ফাইজ মন খারাপ করে বলে, শুদ্ধ। ইনায়ার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যা বলছেন। শুদ্ধ ভাই এমন ধরনের মানুষই নয়। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না। সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না? ফাইজ দ্রুত ভুরু কুঁচকে বলে, আমার লিটিল কুইন তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো? শুদ্ধ এমনই, বুঝলে। ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেক দিন ঠিকঠাকই ছিল, আবার আমি অনেক দিন পর রেগে ভুলভাল বলেছি। ওরও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। এনায়ার হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফাইজ ভুরু কুঁচকে বলে, হাসছো কেন? ইনায়ার হাসি আটকে বলল, জুতো মারুন, তাহলে শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। ফাইজ বোকা চোখে ইনায়ের দিকে তাকালো। শুদ্ধর হাওয়া তার বইয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছুই বলল না। তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তু এটা নেওয়া যায় না। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারোর সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। কিন্তু ওই ফাজিল শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে। এক্কেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো করে বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলে এরা সবকটা ব্রিটিশ। বিয়েটা করলো, সাথে শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। শুদ্ধ তাকে জ্বালিয়েই মারবে। ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে, হাসতে হাসতে ঝামেলা বাঁধালে আবার তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থও বানাবে। ফাটা কপাল তো তারই। হসপিটাল থেকে বাড়ি ফিরলো মায়েরা। তারেক নেওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়েরা বাড়িতে প্রবেশ করলো। আজ নতুন যে দুটো কাজের মহিলা এসেছে, তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মায়েরা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরের কোথাও ইরফান নেই। মায়েরার ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল, এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনো ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখলো, যদি সেখানে থাকে। কিন্তু সে বরাবরই হতাশ, নেই ইরফান। মেয়েটার এতে মন খারাপ হলো। কোথায় লোকটা? সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে।
তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল। এটাই মায়েরা মেনে নিতে পারছে না। এখনো ইরফানকে ঘরে দেখতে না পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখলো, যদি সেখানে থাকে, কিন্তু সে বরাবরই হতাশ। নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো। কোথায় লোকটা? সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে। তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল। এটাই মায়েরা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবারও নিজের ওপরও রাগ লাগছে। ওই লোক যা ইচ্ছা করুক, তার কি। সন্ধ্যার পর পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। ত্রিনা বেগম সামিয়াকে রেডি হতে বললেন, সাথে মায়রাকেও রেডি হতে বললেন। মায়েরা ইতস্ত করছিল। শুদ্ধ বাড়িতে তো সে কখনোই যায়নি। ত্রিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর ত্রিনা বেগম আবারও যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়েরাকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য মায়েরা তার সাথে গিয়ে থাকুক। মায়েরার এমনিতেই ভীষণ মন খারাপ। ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্যেও মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে হয়তো ভালো লাগবে। তাছাড়া ত্রিনা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতস্ততর কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মায়রা আর ত্রিনা বেগম শুদ্ধের সাথে বেরিয়ে পড়ে। শুদ্ধ গাড়ি চালানোর জন্য ব্যস্ত, মুড অফ তার। হঠাৎই মাথায় কিছু একটা আসলো। মিটিমিটি হেসে মায়রার উদ্দেশ্যে বলে, সিসিটিভি, কেমন আছো? মায়রা ভুরু কুচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি? আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? মায়রা মুখ ছোট করে বলে, কেমন অদ্ভুত নাম। মায়রার পাশে বসা সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলল, ইরফান কোথায় জানো? মায়রার মুখ চোখ উৎফুল্লতায় দেখা যায়, বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মায়রা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, উনি যেখানেই থাকুক। নেই, ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। শুদ্ধ বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোনটা বের করে মিটিমিটি হেসে বলে, ইরফান একটা ভয়ঙ্কর মিটিংয়ে আছে মায়রা। মায়রা ভুরু কুঁচকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। ত্রিনা বেগম ছেলের পাশের সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কানটা টেনে নিয়ে বলে, এই বাদর, ওকে জ্বালাচ্ছিস কেন রে? শুদ্ধ মুখ ছোট করে বলে, ওহ মা, কান ছাড়ো। আমি সবসময় সবাইকে টাটকা খবরই দেই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এসব কি নীতি? ত্রিনা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে, তোর টাটকা খবর মানেই তো অপর পাশের মানুষকে শুধু জ্বালবে। শুদ্ধ হেসে ফেলল, কিন্তু মায়েরা হাসলো না। সামিয়া মেয়েটা শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারহাকে শুদ্ধের সাথে দেখার পর থেকে তার মনটা খচখচ করে কেন যেন। ত্রিনা বেগমকে বললে তিনি বলেন এরকম কিছুই না। ত্রিনা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধের বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না। এই জন্য নাকি অ্যাভয়েড, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝে শুদ্ধ তাদের বাড়ির সামনে বা গাড়ির ব্রেক কষে। বাড়ির ভেতরে গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে, মায়রাকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মায়রার থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতেই শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করেছিস রে বাবা। বউয়ের হক বন্ধুকে দিতে চাস? স্যা স্যা স্যা,
তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো তোকে আর ওকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচতো ভাইও সুন্দর, এইসব ভাবনা ঝেড়ে ফেল। তোদের শুধু ধাঁধার ধরার ধান্দা, তাই না? ইরফান রেগে বলে, ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল, এরপর নিজেকে সামলে বলে, কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করলো, ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই। বলেই খট করে কলটা কেটে দিল। শুদ্ধ হেসে ফেলল, আপাতত বাড়িতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো, 10টা বাজে। ঘরে মায়রাকে না দেখে বিরক্ত হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞাসা করে মায়রার কথা। মেয়েটা জানায় মায়রা শুদ্ধদের বাড়িতে গিয়েছে, আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। পকেট থেকে ফোনটা বের করে শুদ্ধকে কল করে। হ্যাঁ বল, মায়রা কি করছে শুনবি? ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে, মায়েরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছে রে। আমি বুঝিয়ে সুজিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য দু পা দু হাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো। কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবি এখানে। শুদ্ধ কল আনমিউট করে গলা ঝেড়ে সিরিয়াস হয়ে বলে, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে আবারও বলে, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে বলে, ওকে দিয়ে যা শুদ্ধ। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়, এর বউকে আনাই ভুল হয়েছে। একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে, তোর বউ, তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়। কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো, যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগবে না, অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে, যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। হোয়াই? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউকে রেখে আসতে? আমি একটু আধটু চান্স নিব না? সাদা মাটা একটা ডেট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো। হাতে হাত রেখে হেঁটে কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো, যা, তাকে তো কথা শেষ করতেই দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনিই আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোনটা চেপে ধরে, যেন ফোন এভাবেই গুড়িয়ে দিবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের ওপরে সেই ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রুমা নেওয়াজ ঘরে ছিল না। তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভুরু কুঁচকে বলে, কিছু কি বলবে? ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে, ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলেন, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নওয়াজ কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গিয়েছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে, অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নওয়াজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে বলছো কেন? ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদমই ঠিক করনি বাবা। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিছুই বলল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে
শান্ত শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নেওয়াজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটুও বোঝালেন না। মায়রাকে বিয়ে করে ইরফান এখনো আফসোস করছে, আবার মায়রাকে দূরেও রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মায়রার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকালে মায়রাকে হসপিটালে নিয়ে গেল। ইরফান বলেছিল এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতে মায়রাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তায়, চাল চলনে। সময় রাত 10টা 15। ফাইজ শুদ্ধদের বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে মায়রা এসে দরজা খুলে দেয়। ফাইজ মায়রাকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছো? মায়রা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞাসা করলে বলে ঘরে। ফাইজ আর কিছু বলল না। মায়রা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে ভাবনা রেখে শুদ্ধকে ডাকলো, এই শুদ্ধ। ফাইজের গলা পেয়ে শুদ্ধ তড়াক করে চোখ মেলে তাকায়। দেওয়াল ঘড়িতে একবার সময় দেখল। ভালোই রাত, ও এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়। খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দেই না, ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে। ফাইজ কিছুই বলল না। শুদ্ধ এগিয়ে এসে কিছু না বলেই কষিয়ে ফাইজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বাসাতেই এসেছিস, বেরো এখান থেকে। ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছুই বলল না শুদ্ধকে, রাগলও না, উল্টো ঘুরে ঘরের দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, এসব কি? আমার ইজ্জতে হাত দেওয়ার ধান্দা থাকলে এক্ষুনি বেরো। ছেলে হয়ে এইসব কি, হ্যাঁ? কথাটা বলে শুদ্ধ জিভেই কামড় দিল। আয় হায়, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যায় না, তাই মিস্টেক হয়ে গেল। ফাইজ হেসে ফেলল। উল্টো ঘুরে বলে, তোর বোনের ইজ্জতে এখনো হাত দিতে পারিনি, তাই ভাবলাম যে এর জন্য দায়ী তাকে একটু হলেও তার ইজ্জতে হাত দিলে মন্দ হয় না। কি বলিস? শুদ্ধ ভীষণ খেয়ে কেসে বলে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মা বাঁচাও। ফাইজ এগিয়ে এসে বলে, লাভ নেই, চল শুরু করি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? ফাইজ মিকি মিকি করে হেসে বলে, রোম্যান্স। শুদ্ধ কেসে উঠল। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টো ঘুরে মুখ চেপে ধরলো। নিজেকে দুটো লাগাতে ইচ্ছা করলো। 24 ঘন্টা হলোই না, তার আগেই হাসছে। এই সব কি? ফাইজ এগিয়ে এসে বলল, কিরে, প্রিপারেশন নিচ্ছিস নাকি? শুদ্ধ পিছু ফিরে রেগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরে গেলে ফাইজের গালে, আর সে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো। ফাইজকে ঠান্ডা দেখে আরো অনুশোচনা হচ্ছে। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে আমাকে আর কিছুই করতে হবে না। শুদ্ধ শান্ত চোখে তাকায় ফাইজের দিকে। এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফাইজ অসহায় কণ্ঠে বলে, ভুলে যা না ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলে ফেলেছি। ইনায়া পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে। তাই বল, তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে, আমার একদম ভেস্তে গিয়েছে সব, তাই মাথা ঠিক ছিল না রে। শুদ্ধ বুঝলো ফাইজের কথা। মুখ বাঁকিয়ে বলল, আমি তো 2-3 ঘন্টা প্যারা দিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ঔষধের 1/4 দিতে বলেছিলাম। ওর ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো। তোর ভাই মাতব্বরি করলো, তুই আমায় নিয়ে আফসোস করছিস। যা এবার। আমার লাগবে না তোকে, তোকেও আমাকে লাগবে না। কথাটা বলে ফাইজকে ঠেললে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বল,
আমি রেগে কি যে বলছি ভুলে যায় না সোনা ভাই আমার। তোর জন্য আমি বাসরটাও করতে পারছি না, তাহলে বোঝ তোকে আমার লাগবে নাকি। কথাটা বলতে বলতে ফাইজ শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো কিন্তু শব্দ করলো না। গম্ভীর গলায় বলে, একটা শর্তে ভুলে যাব। ফাইজ শুদ্ধকে ছেড়ে ভুরু কুঁচকে বলল, কি শর্ত? সব কিছুতে রাজি হয়ে যাচ্ছি, বল। শুদ্ধ গাল চুলকে মিটিমিটি হাসলো, অতঃপর বলে, তোর বাসর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে। ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায়, এই বেয়াদব, জীবনেও শুধরাবি না তাই না? রেগে বলল, আমি বাসর করবই না, এবার শান্তিতে থাক। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগেই ডক্টরটা দেখাবি না? ইনায়ার তো কপাল পড়ল। ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে, যাই, আমার কাজ আছে, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফাইজকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস কেন? আয়, রোমান্স করে যা, আমি রেডি, আয় সোনা। ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায়, রেগে বলে, এই বেয়াদব, আমি ফান করলাম, ছাড় আমায়। শুদ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস, দাঁড়া, ইনায়াকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনায়াকে কল করলো। ফাইজ দ্রুত শুদ্ধের হাত থেকে ফোনটা কেড়ে নিতে চায়, ততক্ষণে ইনায়া কল রিসিভ করেছে। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইনায়া, তোর বর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে এসেছে, তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ চেপে হেসে ফাইজের দিকে তাকিয়ে বলে, এসো ফাইজ সোনা, তোমার আদর না পেয়ে পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধের দিকে। ওপাশে ইনায়া তবদা খেয়ে চেয়ে আসে, অবাক হয়ে বলে, শুদ্ধ ভাই, কি হয়েছে? ফাইজ শুদ্ধর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার লাইফে ব্রিটিশের আগমন ঘটেছে, তুমি ঘুমাও লিটিল কুইন, আজ আমি শুদ্ধ বাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূরণ না করে থাকতে পারছি না, বাই লিটিল কুইন। বলেই কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফাইজ শুদ্ধর ফোনটা বেডের উপরে ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। ফাইজ কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে পাপী বানাবো আমি এখন, আয় সোনা বাবু। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দুই হাতে মুখ ঢেকে বলে, যাহ দুষ্টু, আমি লজ্জা পাচ্ছি। ফাইজ রেগে বলে, বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসলে শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বেলকুনির দিকে যেতে নিলেই ফাইজ শুদ্ধর ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত দুই হাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে, আয় হায় ছাড়, বোনের ইজ্জতে নজর দিতে লজ্জা করে না তোর? ছ্যাঁচা, কি দিনকাল আসলো। ওফ গো ফারা, দেখে যাও, তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে। ফাইজ শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল, যে তিন চারটে বোতাম খুলেছিল সেগুলো লাগালো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ দুই হাতে তার ট্রাউজার ধরে আছে এখনো। কি বেয়াদব, ভাবা যায় তার সম্পদে হাত দিতে যাচ্ছিল। ফাইজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের অপর গালে আগের মতো করে জোর খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলেই ফাইজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আরো আগে আসা উচিত ছিল ফাইজ, আমার দম বন্ধ লাগছিল, তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না বোঝার জন্য। ফাইজ মৃদু হাসলো, কিছুই বলল না। তারেক নেওয়াজ মায়রাকে শুদ্ধের বাড়ি থেকে নিয়ে এসেছে। মায়রা ধীর পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। ত্রিনা বেগম তারেক নেওয়াজকে অনেকবার বলেছিল মায়রা থাকুক, কিন্তু মায়রা নিজেই ত্রিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও, সে কেন যেন খুব ডিস্টার্ব, কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি, এখন আবার শুদ্ধের ভাইদের বাড়ি থেকেও আনতে যায়নি। এগুলো তো ইরফানই সবসময় করতো, মায়েরা কখনো ভাবেনি এইসব। কিন্তু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে।
মায়েরা দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়। তখন ইরফান তার ঘরের ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মায়েরাকে দেখে ইরফান দরজা লক করে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান হঠাৎই পায়ের গতি বাড়িয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়। মেয়েটা বুঝতেই পারেনি মায়েরা শান্ত। কয়েক সেকেন্ড পেরোতেই ইরফান মায়েরাকে ছেড়ে দিল। মায়েরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ঢোক গিলে মৃদু স্বরে বলে, সরি। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে ইরফানকে চিনতে পারছে না। তার চোখ দুটো বিশাল কৌতূহল। ইরফান মায়েরার ঠোঁট জোড়া মুছে দিয়ে মৃদু স্বরে বলে, ডিনার করেছো? মায়েরা নীরবে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান মায়েরার থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গিলে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ঘরের দরজা লক খুলে মায়েরার দিকে চেয়ে বলে, অফিস। হোয়াই? মায়েরা মাথা নিচু করে রাখে, ছোট করে বলে, এমনি। তার ভীষণ ইচ্ছা করলো ইরফানকে জিজ্ঞাসা করতে, ইরফান কেন তাকে হসপিটালে নিয়ে গেল না? তখন তো অফিসে ছিল না। এখন কেন শুদ্ধ ভাইয়ার বাড়ি থেকে তাকে আনলো না? কিন্তু মনের কথা মনেই চাপা পড়ে থাকলো। জিজ্ঞাসা করার সাহস হলো না। গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। তার পেজের নাম DRM সোহাগ হানি। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ।